সালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি শোয়েব আলী। আজকে আমরা ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব। শুরুতেই চলে যাচ্ছি ক্রিকেটে। তো স্বাগত ভাই, আমরা জানি বাংলাদেশ পাকিস্তানের একটি টি-20 সিরিজ রয়েছে সামনেতে। আহ, 7টি ম্যাচের একটি টি-20 সিরিজ, সম্ভবত 5টি ম্যাচের আমরা জানতে পেরেছিলাম। তো বিভিন্ন ইস্যুতে এই যে আসলে পাকিস্তানের সমসাময়িক ইস্যু, ভারতের সাথে তাদের এই যে রাজনৈতিক দ্বন্দ্ব এবং একটি যুদ্ধ পরিস্থিতির কারণে আসলে সিরিজটি পিছিয়ে গেছে। তো এটা সম্ভাব্য ডেট আসলে কবে হতে পারে? এবং আমরা আরো একটি বিষয় জানতে পেরেছি, এই ইস্যুটিকে আসলে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারের মধ্যে একটা ডিল করার একটা প্রশ্ন এখানে এসেছে। তো এই বিষয়টা আসলে কেমন ছিল, আর কি ছিল? হ্যাঁ, আজকের সবচেয়ে সুখবর হচ্ছে যে পাকিস্তান সিরিজটা হচ্ছে এবং বিসিবি প্লাস বাংলাদেশের গভর্নমেন্ট দুপক্ষ থেকে আমরা সুখবরটা পেয়েছি যে সিরিজটা হচ্ছে। এখন সিরিজের ডেটটা একটু পরিবর্তন হবে। আগে যেটা ছিল 25শে মে থেকে 3 জুন পর্যন্ত, সেটা পরবর্তীতে যে ডেটটা সেটা 27 তারিখ শুরু হবে এবং 5 তারিখে শেষ হবে। যেহেতু 6 থেকে 7 তারিখের মধ্যে আমাদের ঈদুল আজহাওয়ার একটা সম্ভাব্য ডেট হচ্ছে, তো সেক্ষেত্রে ভারত সেক্ষেত্রে পাকিস্তান প্লাস বাংলাদেশ আহ দু দলেই চাচ্ছে যাতে সিরিজটা ঈদের আগে শেষ হয়ে যায়। তো স্বাগত ভাই, আমরাও সেটি প্রত্যাশা করবো। আমরা এখন চলে যাচ্ছি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে। আমরা জেনেছি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন একটি প্রাইজ মানি আসলে ঘোষণা করা হয়েছে। আমরা জানি সামনেতে আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুই দলের মধ্যে আসলে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটি হবে। তো প্রাইজ মানিটি আসলে এবছর বাড়িয়ে আসলে 5.76 মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় কিন্তু প্রায় 70 লক্ষ সামথিং টাকার মতো। হ্যাঁ, আমরা যেটা জানি সেটা বাংলাদেশ কিন্তু টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো খেলা না। তো সেক্ষেত্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য একটা মানে বাংলাদেশের দিক থেকে সুখবরটা হচ্ছে যে যারা পঞ্চম থেকে নবম দলের মধ্যে আছে তারা একটা মানে ভালো একটা হেভি অ্যামাউন্ট পাচ্ছে। সেই হিসেবে বাংলাদেশ পাচ্ছে $7,20,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,75,00,000 টাকার মতো পাবে বাংলাদেশ। তবে আমরা আশা করব যে বাংলাদেশ এইভাবে শেষের দিক থেকে প্রাইজ মানি না পেয়ে যাতে বাংলাদেশ টপ 5 থেকে একটা ভালো প্রাইজ মানি নিয়ে আসতে জি, পারে। এমনটি আমরা আসলে প্রত্যাশা করবো। আপনি যেমনটি জানাচ্ছিলেন, সামনেতে কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আসলে একটা গুরুত্বপূর্ণ ফাইনাল। আমরা এখন আসছি বাংলাদেশের দুজন ক্রিকেটার, মোস্তাফিজ এবং সাকিব আল হাসান, যাদেরকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। আমরা জানি সম্প্রতি মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে আসলে তাকে ডাকা হয়েছে। তিনি কিন্তু আসলে আমরা জানতে পেরেছিলাম নিলামে কিন্তু তাকে কোনো দল আসলে কিনতে আগ্রহ প্রকাশ করে নাই। কিন্তু হঠাৎ করে এই যে পাকিস্তান ভারতের একটা ইস্যু চলে আসে, যার কারণে বিদেশি খেলোয়াড়রা কিন্তু সেখান থেকে আসলে চলে যায়। হ্যাঁ, সাথে কিন্তু অস্ট্রেলিয়া প্লাস সাউথ আফ্রিকার ফাইনাল, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যার জন্য অনেকে না খেলার কারণে মুস্তাফিজের এদিক দিয়ে একটু কপাল খুলে গেছে। আর গতকাল পর্যন্ত কিন্তু আমাদের কাছে একটা নিউজ ছিল যে মুস্তাফিজ দল পাচ্ছে, কিন্তু সেখানে বিসিবি নাজমুল আবেদন ফাইম জানাচ্ছে যে আমরা কোনো কিছু জানি না। তবে আজকে যেটা হয়েছে যে এনওসির জন্য মুস্তাফিজ আবেদন করেছে, এবং যেহেতু আমাদের আরব আমিরাতের সাথে 17 এবং 19 মে 2টা টি-20 ম্যাচ আছে, সেই ম্যাচ খেলার পরে সম্ভবত বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন। তবে মুস্তাফিজের এই ক্ষেত্রে শঙ্কার একটা জায়গা হইতে পারে, যেহেতু পাকিস্তান সিরিজ সামনে আছে। যদি সেই সিরিজের জন্য মুস্তাফিজকে আমরা যতটুকু জানি ওই সিরিজের পরে মুস্তাফিজকে এনওসি দেওয়া হবে, সুতরাং সে হয়তো তারপরে খেলতে পারবে। সাথে আমাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে সাকিব কিন্তু পিএসএল এ দল পেয়েছে, এবং গতকালকে তিনি দল পেয়েছিলেন, আজকে এনওসির জন্য আবেদন করেছেন এবং বিসিবি সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং তিনি 17 মে থেকে লাহোর কালান্দার্সে যোগ করবে। লাহোর কালান্দার্সের ডিরেক্টর সামিন রানা যেমনটা বলেছেন যে সাকিবকে আমরা খুব খুশি, এরকম একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার পেলে আমাদের দলের ডেপথ অনেক বেড়ে যাবে। তবে সাকিব কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি লাহোর কালান্দার্সে খেলার জন্য মুখিয়ে আছেন, এবং সাকিব কিন্তু পুরা বিশ্ব ক্রিকেটেরই একটা অমূল্য সম্পদ। সেখানে 6 মাস পর ক্রিকেটে ব্যাক করতেছে, এবং আমরা আশা করবো যে সাকিব সেখানে ভালো খেলা আবার জাতীয় দলে ফিরে আসুক। জি, আমরা এমনটি প্রত্যাশা রাখবো। আপনি যেমনটি বলছিলেন, মোস্তাফিজুর রহমান কিন্তু এবছর দিল্লি ক্যাপিটাল হয়ে যে খেলার সুযোগটি পেয়েছে, এটা কিন্তু রেকর্ড একটা টাকার অ্যামাউন্ট তিনি পেয়েছেন, 6 কোটি। বাংলাদেশি এই পর্যন্ত ইতিহাসে কিন্তু এটা সবচেয়ে বেশি দামি ক্রিকেটার। 6 কোটি রুপিতে আর কেউ দল পায়নি। এর আগে মাশরাফিটা 4 কোটি রুপিতে ছিল আর কি। তবে মুস্তাফিজ সব রেকর্ড ভেঙে ফেললেও, মানে যেহেতু ম্যাচ কম খেলবে সেক্ষেত্রে হয়তো একটু কমে যেতে পারে। আমরা আরো একটি ইস্যুতে এখানে আলোচনা করব, রিশাদ এবং নাহিদ রানা ইস্যুতে। আসলে তারা কিন্তু সম্প্রতি পিএসএল থেকে তাদের দল লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি থেকে তারা ব্যাক করেছে। তো তাদেরকে নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা চলছে না পিএসএল এ। এই বিষয়টা আমিও একটু অবাক হয়েছি, যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, সেখানে মানে রিশাদ হোসেন প্লাস নাহিদ রানা আলোচনার বাইরে। নাহিদ রানা
প্লাস রিশাদ হোসেনের কিন্তু 17 এবং 18 দুই দিনই তাদের খেলা আছে, মানে পেশোয়ার জামি প্লাস হচ্ছে লাহোর কালান্দার্সের। কিন্তু দেখেন এখন তারা যাবে কি যাবে না এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়নি, যদি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে নাহিদ রানা একটু ভয় পেয়েছিল, যেখানে রিশাদ তাকে সান্ত্বনা দিয়েছে, তবে তারা নিজেরা নাকি ওখান থেকে একটা ডিসাইড করে ফেলছে তারা পিএসএল খেলতে যাবে না, যেহেতু অবশিষ্ট তাদের 2টা ম্যাচ বাকি আছে। তবে তার মধ্যে আরব আমিরাতের সিরিজটাও চলবে, সেক্ষেত্রে তারা সম্ভবত আর যাবে না। আসলে এখানে আরো একটি নিউজ আমাদের কাছে ছিল, রিশাদ হোসেনকে পিএসএল আসলে ব্যান করেছে, এরকম একটা ইস্যু এখানে। না এই বিষয়টা হচ্ছে পুরোটাই গুজব। রিশাদ হোসেনের ইস্যুতে কিন্তু লাহোর কালান্দার্সের মালিক প্লাস হচ্ছে তাদের কর্তৃপক্ষরাও তার সাথে যোগাযোগ করেছে, যেহেতু আমাদের সিরিজ আছে সেজন্য রিশাদকে আসলে নেওয়া হয়নি। আর আমরা আগে যে ব্যাপারটা ব্যান, এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর। আমরা এখন চলে আসছি সাকত ভাই, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এ দলের যে সিরিজটি চলছে সেখানে আমরা দেখতে পেয়েছি এখানে সোহানুর কিন্তু আজকে সেঞ্চুরি মেরেছে, কিন্তু সেঞ্চুরি মারার পরেও কিন্তু তারা আসলে লিড রানে আসলে আসতে পারে না। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আপনার জাতীয় দল যা খেলতেছে, ইমার্জিং দল যা খেলতেছে, আমার বাংলাদেশ এ দল কিন্তু তাই খেলতেছে। বাংলাদেশ এ দলটা জাতীয় দলের মরানো একটা দল। সেখানে নুরুল হাসান সোহান আজকে একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, 88 বলে 107 রানের একটা ইনিংস খেলেন। এবং আমরা যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি, খালেদ আহমেদ 6 উইকেট পেয়েছে, কিন্তু দিন শেষে বাংলাদেশ কিন্তু সুবিধাজনক অবস্থানে নাই। 2 দিন পিছানোর পরে বাংলাদেশ কিন্তু এখনো 7 রানে পিছিয়ে আছে, তাদের হাতে আছে মাত্র 2 উইকেট। আমি যদি একটু পিছনের রিজনটা বলি, দেখেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান অলমোস্ট সবাই সেট হয়েছিল, কিন্তু কেউ বল ইনিংস খেলতে পারে নাই। এনামুল হক বিজয় 24, জাকির হাসান 12, মাহমুদুল হাসান জয় 18 এবং মাহিদুল ইসলাম অঙ্কন 25 রান করেন। এখন যারা সেট হবে তারা যদি বড় ইনিংস খেলতে না পারে তখন কিন্তু রানটা বড় হবে না। অথচ বাংলাদেশের কিন্তু নুরুল হাসান সোহানের এরকম একটা সেঞ্চুরি প্লাস খালেদ হোসেনের এরকম একটা মানে মনে রাখার মতো একটা বিধ্বংসী স্পেলের 6 উইকেট নেওয়া, সেটার কারণে কিন্তু দরকার ছিল বাংলাদেশের একটা লিড বা তাদের একটা ভালো পজিশনে যাওয়া, কিন্তু বরাবর ব্যাটিং ব্যর্থতার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ দল অবশ্যই বের হয়ে আসতে হবে। যে আপনি যেমনটা বলছেন এই বিষয়ে আসলে বাংলাদেশের উন্নতি করা উচিত। আমরা এখন চলে আসছি ফুটবল প্রসঙ্গে। আমরা একটা নিউজ পেয়েছি যে ভুটান লিগে বাংলাদেশি নারী ফুটবলাররা আসলে অনবদ্য একটি পারফরমেন্স করে যাচ্ছে। আপনি জানেন যেখানে আসলে বাংলাদেশি নারীদের জয় জয়কার বলা যায়। ভুটান লিগে কিন্তু এর আগে যে রেকর্ডটা ছিল সেটা 16 গোলের একটা ব্যবধান ছিল, যেটা হচ্ছে আরটিসি এর আগে রেকর্ডটা ছিল। এবং আজকে যেটা হয়েছে পারো এফসির হয়ে 28 গোলের ব্যবধানে মানে পারো এফসি জয় পেয়েছে, যেখানে বাংলাদেশিরা মানে যে 4 জন খেলেছে তারাই 25 গোল করছে। 25 গোলের মধ্যে সাবিনা খাতুন 9টি, মনিকা চাকমা 7, এরপরে হচ্ছে সুমায়া মানে মাতসুসীমা সুমায়া 5টা আর 4টা করছে ঋতুপর্ণা সেন। এখন এই যে এত গোলের একটা ব্যবধান সেটা কিন্তু ভুটানের ইতিহাসেও নাই। আমরা যদি প্রথম থেকে দেখি যে ভুটান লিগে মনে হচ্ছে যে কোচ পিটার জেমস বাটলারের হয়তো ক্ষোভটাই বোধহয় তারা ওখানে গিয়ে মানে দেখাচ্ছে। প্রথম ম্যাচে কিন্তু শামসুন নাসরিনের অ্যাসিস্ট হ্যাটট্রিক ছিল, এরপর মারিয়ামান্দার একটা গোল ছিল, এবং দ্বিতীয় ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে কৃষ্ণানারী সরকার জোড়া গোল করে। তো এর ধারাবাহিকতা আজকে যেটা হচ্ছে সেটা তো অবিশ্বাস্য। এবং বাংলাদেশের নারী ফুটবলাররা যদি এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে পারে, সম্ভবত পিটার বাটলারের জন্য একটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দেবে। জি, আপনি যেমনটা বলছেন। এখন আমরা আরো একটি ইস্যু নিয়ে এখানে প্রশ্ন উঠেই যায় সাকত ভাই, আমাদের হচ্ছে বিদ্রোহী যে নারী 18 ক্রিকেটের ফুটবলার ছিল তাদের মধ্যে 10 জন কিন্তু দলে জায়গা পায় না, আমরা এমনটি একটা তথ্য পেয়েছি। হ্যাঁ, এই 10 জনের মধ্যে মনিকা চাকমা, তারপর হচ্ছে সানজিদা আক্তার, আজকে যে গোল করে সাবিনা খাতুন 9 গোল, মনিকা চাকমা 7 গোল, মাতসুসীমা সুমায়া করেছে 5 গোল, এরা কিন্তু কেউ নাই। এবং এইখানে যে বিষয়টা সবচেয়ে বড় করে দেখা উচিত যে পিটার বাটলারের ইগোর কারণেই আসলে তারা বাদ পড়েছে কিনা। যদি এই বিষয়টা হয়ে থাকে তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য কিন্তু এটা খুব খারাপ খবর। এবং আপনি যেটা জেনে থাকবেন যে আমাদের নারী উইং এর চেয়ারম্যান কিরণ আপা কিন্তু যেমনটা জানিয়েছেন যে এই ধরনের বিষয়গুলো যখন হয় বা কোনো ম্যাচের কোনো সিলেকশনের কথা আসে সেটা কিন্তু আমরা কোচের উপর ছেড়ে দিই। আমাদের যে ফুটবলের সবাই দাবি তাহলে কিন্তু বলেছেন যে সব বিষয়গুলো দেখবে কোচ। এখন কোচের যদি ইগো থাকে তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? যেখানে ভুটান লিগের মতো একটা কম্পিটিটিভ লিগে যদি কেউ 9 গোল করে মানে ট্রিপল হ্যাট্রিক করে তাহলে বাংলাদেশ দলে তো তার জায়গাটা অটোমেটিক হওয়ার কথা। কিন্তু দেখেন যেহেতু সে দলে জায়গা পায় না, তাহলে কিন্তু আমরা কি ধরে নিতে পারি না তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাওয়ার পথে? যে এমনটি আসলে
যেমনটা আপনি বলছিলেন, এটা আসলে এখানে আসলে নির্বাচকদের আসলে মুখ্য ভূমিকা রাখা উচিত বলে আমরা প্রত্যাশা রাখি। সেই সাথে আজকে সবুজ বাংলার সবুজ মাঠের আয়োজন এখানেই সমাপ্তির পথে। আপনাদের সকলকে পরবর্তী প্রোগ্রামগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।